আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব হচ্ছে মুড ডিসঅর্ডারের বাইপোলার মুড ডিসঅর্ডার অংশ নিয়ে। এর আগে আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলেছি, আজকে বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। বাইপোলার মুড ডিসঅর্ডার সম্পর্কে আমরা যদি বলতে যাই, আমরা জানি বাইপোলার মুড ডিসঅর্ডার হচ্ছে এমন একটা মুড ডিসঅর্ডার যেখানে ডিপ্রেশন এবং ম্যানিয়া একসাথে থাকে। তো আমাদের একটা ধারণা আছে যে এই ধরনের সাইকিয়াট্রিক প্রবলেমগুলো মেয়েদের বেশি হয়, কিন্তু এখানে বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু বোথ সেক্সেস আর ইকুয়ালি এফেক্টেড, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুই সেক্সেই কিন্তু সমানভাবে আক্রান্ত হচ্ছে। সাধারণত ইয়াং পেশেন্টদের হয় এবং অ্যাভারেজ এজ যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 21 ইয়ার্স। তো এখানে কি নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্টরা আমাদের কাছে? এই পেশেন্টরা সাধারণত যেটা নিয়ে প্রেজেন্ট করে সেটা হলো পেশেন্টের ম্যানিয়া থাকে, ইউজুয়ালি ম্যানিয়া থাকে এবং দুইটা ম্যানিয়া এপিসোডের মাঝখানে ডিপ্রেসিভ ফেজ থাকে, অর্থাৎ এলিভেটেড মুড থাকবে নর্মালি বেশিরভাগ সময় ধরে, তার মাঝখানে ডিপ্রেসিভ একটা ফেজ থাকবে অল্প সময়ের জন্য, অথবা কিছু পেশেন্টের ক্ষেত্রে ম্যানিয়াক ফেজের মাঝখানে নর্মাল একটা ফেজ থাকতে পারে। তাহলে দুইভাবে প্রেজেন্ট করতে পারে, একটা হচ্ছে ম্যানিয়াক ফেজের মাঝামাঝি একটা ডিপ্রেসিভ ফেজ নিয়ে, অথবা ম্যানিয়াক ফেজের মাঝামাঝি একটা নর্মাল ফেজ নিয়ে সে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যানিয়াক ফেজটা থাকবে। তো এই জন্য ম্যানিয়া বিষয়টা আমাদের আসলে খুব ভালো করে বুঝতে হবে। তো ম্যানিয়াক বিষয় যেটা আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝি মোটামুটি এই রকমই। তারপরে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া যদি আমরা একটু মনে রাখি তাহলে এটা আমাদের ডায়াগনোসিস করা সহজ হবে। তো ম্যানিয়াক যে সিমটম গুলো, যে ফিচার গুলো, এগুলো কিন্তু অল্প সময়ের জন্য থাকলেই হবে না, এটা মিনিমাম 1 উইক থাকতে হবে। তো 1 উইক বা তার বেশি সময় ধরে যদি এই নিচের যে কথাগুলো আমরা বলবো এইগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা আমরা ম্যানিয়া বলে ডায়াগনোসিস করতে পারবো। আমরা অনেকগুলো ফিচার বলবো, তার মধ্যে আমি বলবো যে প্রথম যে দুইটা ফিচার, এই দুইটা ফিচার যদি আপনি একটু কষ্ট করে মনে রাখেন তাহলে কিন্তু অন্যগুলো মোটামুটি এর মধ্যে মিলে যায়। কি হচ্ছে এটা? পারসিস্টেন্ট এলিভেটেড এক্সপেন্সিভ অর ইরিটেবল মুড। খেয়াল করবেন একটু, পারসিস্টেন্ট এলিভেটেড এক্সপেন্সিভ অর ইরিটেবল মুড, মানে পারসিস্টেন্ট থাকবে এলিভেটেড মুড, মানে সে মুডটা সবসময় তার এলিভেটেড থাকবে, অর্থাৎ আমরা যে ডিপ্রেসিভ যে ফেজের কথা বলতেছি এর জাস্ট অপোজিট। সে এক্সপেন্সিভ, অর্থাৎ সে অনেক কিছু খরচ করবে, অনেক বেশি সেলফ স্টিম থাকবে এরকম একটা, অথবা সে ইরিটেবল, অর্থাৎ সে বিরক্ত, সে অনেক বেশি ইরিটেটেড থাকবে, বিরক্ত থাকবে এবং মানুষজনের সাথে সে নর্মালি কথা বলবে না, নর্মাল আচরণ করবে না, অনেক বেশি ভায়োলেন্ট আচরণ করবে। অথবা সে এইরকম ভাবে ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে যেটা হচ্ছে তার ঘুম হয় না, তার মনে হয় যে তার একদম ঘুম নাই, সবসময় জেগে আছে, সবসময় কথা বলছে। এই সাধারণত এই 2-3টা ফিচার নিয়েই আমাদের কাছে এসে প্রেজেন্ট করে। এবং আমরা এটা জানি যে পেশেন্টের এই ধরনের সমস্যাগুলো সাইকোটিক সমস্যা, এবং পেশেন্ট ইউজুয়ালি আমাদের কাছে এসে বলে না তার এই প্রবলেম, ইউজুয়ালি পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট তারা এসে দাবি করে যে তাদের পেশেন্টের এরকম সমস্যা, কিন্তু পেশেন্টকে যদি আপনি জিজ্ঞেস করতে যান সেক্ষেত্রে কিন্তু সে অস্বীকার করবে, বলবে না আমার এরকম কোনো সমস্যা নেই। আর কি হইতে পারে? তার হচ্ছে অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যাবে, ইনক্রিজড অ্যাক্টিভিটি হবে, তার মনে হবে তার অনেক শক্তি হয়ে গেছে, এখন সে অনেক বেশি বেশি কথা বলবে, এবং দেখা যায় খুব র্যাপিড স্পিচ, অর্থাৎ সে আগে আস্তে ধীরে কথা বলতে এখন খুব দ্রুততার সাথে এবং জোরে জোরে কথাবার্তা বলতে থাকবে আর কি। এছাড়া কি হইতে পারে? এবং তার বিহেভিয়ারটা অনেক রেকলেস হয়ে যাবে, অর্থাৎ সে কাউকে ওইরকম মান্যগণ্য করবে না, সে যা ইচ্ছা তাই করবে আর কি। এবং যে সোশ্যাল ইনহিবিশন, যেমন একজন মুরব্বী মানুষ আমাদের সাথে কথা বলছে, সে একটা মিথ্যা কথা বলছে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বলছে, আমরা কিন্তু তারপরেও মেনে নেই বা চুপ করে থাকি, পরে বলি বা বিনয়ের সাথে আস্তে করে বলি, কিন্তু সে দেখা যাবে ওরকম না, সে হঠাৎ করে তাকে বলে দেবে এইসব আপনি কি বলেন, এসব মিথ্যা কথা কেন বলতেছেন, আপনাকে তো মারা উচিত, এই টাইপ আর কি। মানে সোশ্যাল ইনহিবিশনটা তার থাকবে না, আমরা যে ব্যাপারগুলো একটু ইনডিউর করি, টলারেট করি, এই বিষয়গুলো তার থাকবে না। আর আরেকটা বিষয় যেটা হইতে পারে সেটা হলো তার কোনো কিছুতে কনসেন্ট্রেশন থাকবে না, সে ইজিলি ডিস্ট্রাক্টেড হবে। সেই ধরনের একবার লিখতে গেছে, লিখতে যে 1 মিনিট পরে সে বলছে না আমার আর লেখা হবে না, আমি এখন পড়বো, পড়তে যে তার মনে হয়েছে 2 মিনিট পরে না আমি এখন পড়বো না, আমি এখন গোসল করবো, এরকম আর কি। মানে মুড তার অনেক ডিস্ট্রাক্টেড থাকে, কোনো কনসেন্ট্রেশন থাকে না, এবং সবগুলোর মধ্যে যেটা মানে প্রকাশ পায় তার আত্মবিশ্বাস বা সেলফ স্টিমটা অনেক বেশি। তো এই ধরনের ফিচারগুলো যদি কোনো পেশেন্ট নিয়ে আসে আমাদের কাছে, অর্থাৎ কোনো পেশেন্টকে
কোনো অ্যাটেন্ডেন্ট নিয়ে আসে এবং এই ধরনের কথাবার্তাগুলো বলে বা অন্য কোনোভাবে এই ধরনের অ্যাটিটিউড বা আচরণের আমরা এভিডেন্স পাই, তাহলে আমরা এটা ধরে নিব ম্যানিয়া। তো এই পেশেন্টগুলো কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডার ডায়াগনোসিস করার জন্য আমরা বললাম ম্যানিয়া এবং ডিপ্রেশন দুটাই থাকতে পারে, অথবা ম্যানিয়ার সাথে নর্মাল ফেজ এরকম থাকতে পারে। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি, কোনোবার কোনো পেশেন্ট যদি ম্যানিয়া নিয়ে আসে তাহলেই কিন্তু এটা আমরা বাইপোলার মুড ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোসিস করতে পারবো। তো এই ধরনের যখন হিস্ট্রি আমরা পাবো, তখন এই পেশেন্টের একটা ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট। কেন ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট? যেমন আমরা বললাম যে এলিভেটেড মুডের মাঝখানে তার কিন্তু ডিপ্রেসিভ ফেজ থাকতে পারে। তো এমন হয়তো হয়েছে যে তার ডিপ্রেসিভ ফেজের সময় তাকে একজন ফিজিশিয়ান দেখানো হয়েছে এবং ফিজিশিয়ান তিনি ডিপ্রেসিভ ফেজ দেখে ভালো মতো হিস্ট্রি না নিয়ে তাকে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ শুরু করেছে। তখন কিন্তু এই ডিপ্রেসিভ ফেজে যদি কোনো বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্টকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দেওয়া হয়, তাহলে কিন্তু তার ম্যানিয়াক ফেজটা চলে আসে। এই জন্য সে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট খাচ্ছে কিনা বা কোনো ডক্টরকে দেখিয়েছে কিনা বা ডিপ্রেসিভ ফেজ নিয়ে কোনো ডক্টরের কাছে গিয়েছিল কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব যত্ন সহকারে হিস্ট্রি নিতে হবে। এখন আমরা মোটামুটি কিন্তু শিওর হলাম আমাদের ডায়াগনোসিস করার জন্য কিন্তু কোনো ইনভেস্টিগেশন দরকার নেই। তো তারপরেও আমরা কিছু ইনভেস্টিগেশন করব এবং এগুলো রিপিট করব ইয়ারলি। কি করব? সিবিসি করব, কারণ আমরা জানি যে আমরা অ্যান্টিসাইকোটিক এবং মুড স্টেবিলাইজার যেসব ড্রাগগুলো দিব, এগুলো হচ্ছে সেল কাউন্টে কম বেশি হইতে পারে। এই জন্য ড্রাগ শুরু করার আগে কেমন সেল কাউন্ট থাকে এটা একটা এভিডেন্স রাখার জন্য আমরা সিবিসিটা করব এবং ইসিজি করব, কারণ হ্যালোপেরিডলে কিউটি প্রলঙ্গেশন হয়, এটা আমরা জানি, এর আগেও আমরা টপিকে আলোচনা করেছি। এরপর আমরা করব লিপিড প্রোফাইল, আরবিএস এবং এসজিপিটি। আমরা জানি যে এই যে পরবর্তীতে আমরা যে ড্রাগগুলো যে ট্রিটমেন্ট করব, এইগুলোতে এই লিভার ফাংশন কিন্তু চেঞ্জ হয়। লিভার ফাংশন টেস্ট এর জন্য আগে থেকে করে রাখতে হয় এবং তার ওয়েট গেইন যেহেতু হয়, এই জন্য আমাদের লিপিড প্রোফাইল, আরবিএস, এইচবিএওয়ানসি এই জিনিসগুলো একটু মনিটর করা দরকার। তো ট্রিটমেন্ট আমরা কি দিব? ট্রিটমেন্টের শুরুতে আমাদের প্রথম যে কনসার্ন, সবার আগে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সে যদি কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট খেয়ে থাকে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। অর্থাৎ এক নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যান্টিডিপ্রেসেন্টটা ডিসকন্টিনিউ করবেন। এরপরে আমাদের সাধারণত দুইটা ড্রাগ দেওয়া লাগে, একটা হচ্ছে মুড স্টেবিলাইজার, একটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক। তো দুই ধরনের ড্রাগ, মুড স্টেবিলাইজার এবং অ্যান্টিসাইকোটিক যে ড্রাগ, তার মধ্যে আমরা মুড স্টেবিলাইজার আমরা জানি আমাদের হাতে খুব বেশি মুড স্টেবিলাইজার অপশন নেই। আমরা সোডিয়াম ভ্যালপ্রয়েট দিতে পারি, অথবা লিথিয়াম দিতে পারি, অথবা কার্বামাজিপাইন দিতে পারি। তো আমরা জানি যে লিথিয়াম হচ্ছে ব্লাড লেভেল মনিটর করতে হয় দেওয়ার জন্য, এটা আমাদের খুব বেশি অ্যাভেলেবল না। এই জন্য লিথিয়াম আমরা যারা জিপি লেভেল বা আমরা জুনিয়র ডক্টর যারা, তারা সাধারণত অ্যাভয়েড করে থাকি। এবং কার্বামাজিপাইন আমরা দিতে চাই না, অনেকেই ভয় পাই যে এখানে স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে। তবে স্টিভেন জনসন সিনড্রোমের এই ফ্রিকুয়েন্সিটা কিন্তু এত বেশি না, আমরা কিন্তু চাইলে দিতে পারি। তারপরেও আমরা অনেকে দেই না, যে দুর্নাম হবে বা এরকম যদি হয়ে যায় আর কি। তো আমরা সবসময় যেটা পছন্দ করি সেটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট, খুবই সেফ ড্রাগ। তো সোডিয়াম ভ্যালপ্রয়েট আমরা 500 মিলিগ্রাম দিয়ে শুরু করব। এটা আমরা রাতে দিব, কারণ এটা দিলে হচ্ছে ঘুম হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা রাতে দিব। কিন্তু এটা কিন্তু আমরা 2000 মিলিগ্রাম পর্যন্ত বাড়াইতে পারবো। এবং যেহেতু আমাদের 2000 মিলিগ্রাম অনেক বেশি ডোজ, এটা কিন্তু যখন বাড়াবো তখন আমরা চেষ্টা করব যে এটা হচ্ছে 2 বা 3 ভাগ করে দেওয়ার জন্য। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা লিথিয়াম এবং কার্বামাজিপাইন দিব না, শুধুমাত্র সোডিয়াম ভ্যালপ্রয়েটটাই মনে রাখবো। তো এই সোডিয়াম ভ্যালপ্রয়েডের কিন্তু খুব বেশি সিরিয়াস কোনো সাইড এফেক্ট নেই। সেটার সিডেশন, হেডেক, ট্রেমর, অ্যাটাক্সিয়া, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো তো হইতেই পারে। আর আমরা জানি যে আমাদের সাইকিয়াট্রিক পেশেন্টগুলোকে যে ড্রাগে দেই না কেন, ম্যাক্সিমাম ড্রাগে কিন্তু কম বেশি ওয়েট গেইন করে। এটা আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং মেনে নিতে হবে আসলে। তো আমরা বলেছিলাম যে মুড স্টেবিলাইজার দিব এবং অ্যান্টিসাইকোটিক দিব। তো অ্যান্টিসাইকোটিক আমরা যেটা দিব, আমরা যে কোনো অ্যান্টিসাইকোটিক দিতে পারি এখানে। সেক্ষেত্রে আমরা সবগুলো মনে রাখবো না, ইনিশিয়ালি আমরা শুরুতে 2-1টা মনে রাখবো এবং আস্তে আস্তে আমরা যখন আরো এক্সপার্ট হইতে থাকবো তখন হচ্ছে আমরা আরো বেশি বেশি কমন নিউয়েস্ট যে ড্রাগ এগুলো জানবো। ইনিশিয়ালি আমরা রিসপেরিডন দিতে পারি, খুব কমনলি ইউজ হয়, এটা ফ্রেনিয়া নামে পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা কিন্তু আমরা বিডি ডোজে শুরু করব, 2 মিলিগ্রাম দিয়ে বিডি ডোজে দিব এবং এটা কিন্তু আমরা 1 উইক ইন্টারভ্যালে আমরা কিন্তু যদি রেসপন্স ওই রকম না হয় তাহলে কিন্তু বাড়াইতে পারবো এবং ম্যাক্সিমাম এটা 8 মিলিগ্রাম পর্যন্ত যাইতে পারবো। এবং এই
রিসপিরিডন যাদেরকে দিব তাদের কিন্তু যে সিডেশন, ডিজিনেস, ট্যাকিকার্ডিয়া এই সমস্যাগুলো হইতে পারে। সিডেশন এবং ডিজিনেস যেটা হবে এটা কিন্তু রোগীর আগে থেকেই জানে যে এই ধরনের ওষুধ খাইলে এরকম হয়, তারপরেও যদি প্রয়োজন হয় বলে দিতে হবে, এবং তাকে একটা জিনিস বলে দিতে হবে, তার একটু বুক ধরফর করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই, এটা একটু বলে দিলে তাহলে সে বুক ধরফর করলে আসলে ভয় পাবে না। তাছাড়া কিন্তু পেশেন্টদের বুক ধরফর করার জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্ট অনেক ভয় পায়। এছাড়া আমরা যেটা দিতে পারবো সেটা আমরা ইন্টার্ন লাইফ থেকে দিয়ে আসি, সেটা হচ্ছে হ্যালোপেরিডল, এটা আমরা দিতেই পারবো। খুবই সেফ ড্রাগ, কিন্তু এটা হচ্ছে আগের জেনারেশনের ড্রাগ, এই জন্য এটার কিন্তু এক্সট্রা পিরামিডাল সিমটম যেটা এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে আমরা দিতে পারবো। সাধারণত এক্সট্রা পিরামিডাল সিমটম খুব বেশি হয় না, এই জন্য কিন্তু অ্যান্টিসাইকোটিক দিলেই যে অ্যান্টিকোলিনার্জিক দিতে হবে এরকম কথা নেই। তবে বই পুস্তকে যেটা বলা হয় যদি পেশেন্টের এক্সট্রা পিরামিডাল সিমটম ডেভেলপ করে তাহলে দেওয়ার জন্য। তো এক্সট্রা পিরামিডাল সিমটম আমরা আগেও জেনেছি যে পেশেন্ট কিভাবে বুঝবে বা পেশেন্টকে কিভাবে বলে দিব যে পেশেন্টের ঘাড় শক্ত হয়ে থাকবে, একদিকে বাঁকা হয়ে থাকবে, লালা করতে থাকবে, একটা ফিক্সড একটা পোস্টারে হাত তুলে বা একটা বাঁকা হয়ে থাকবে, এই সমস্যাগুলো যদি হয় তাহলে ওই অ্যান্টিসাইকোটিক ড্রাগটা বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, এই কথাগুলো বলে দেওয়া হয়। কিন্তু আমরা কোনো রিস্ক নিব না, আমরা যখন অ্যান্টিসাইকোটিক দিয়ে দিব তখন হচ্ছে আমরা সাথে একটা ট্রাইহেক্সিফিনাইডিল একটা দিয়ে দিব, এটা সাধারণত বাজারে হেক্সিনন নামে পাওয়া যায়। এটার ডোজ আমরা বাড়াইতে পারবো, ইউজুয়ালি ইনিশিয়াল যে ডোজ দেওয়া হয় এটাতেই মোটামুটি চলে, কিন্তু আপনি ম্যাক্সিমাম 20 মিলিগ্রাম পর্যন্ত ডেইলি দিতে পারবেন। এটারও সেম সাইড ইফেক্ট, এই সিডেশন, কনফিউশন, ট্যাকিকার্ডিয়া, ড্রাই মাউথ এগুলো থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের নর্মালি একটা পেশেন্ট যখন বাইপোলার মুড ডিসঅর্ডারের নর্মাল মানে অ্যাজ ইউজুয়াল পেশেন্ট যেভাবে আসবে আমাদের কাছে, যেভাবে আমরা ট্রিটমেন্ট দিব, এটা মোটামুটি জানলাম। এখন আমাদের কাছে কিছু স্পেশাল কেস আসবে। তো স্পেশাল কেস যেটা সেটা হচ্ছে তাদের স্লিপ ডিস্টারবেন্স থাকতে পারে ওইসব পেশেন্টদের। তো স্লিপ ডিস্টারবেন্স কিন্তু এই আমরা যে ড্রাগগুলো দিলাম সবগুলোতে কিন্তু মোটামুটি জানলাম যে হচ্ছে সিডেশন এবং ডিজিনেস হয়। তো আমার যদি মনে হয় যে না এই পেশেন্টের একদম ঘুমায় না, অনেক বেশি স্লিপ ইনডিউস করা দরকার, তাহলে কিন্তু আমরা সাথে একটা বেনজোডায়াজিপাইন যেমন প্রোনাজিপাম দিতে পারবো আমরা, যেমন জেটটিল নামে পাওয়া যায় বা রিভোট্রিল অনেক নামে পাওয়া যায়। এর সাথে যদি অন্য আরেকটা স্পেশাল সিচুয়েশন আসে, যেমন প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং এর পেশেন্ট আসতেই পারে আপনার কাছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিন্তু কিছু নাই যে প্রেগনেন্সি পেশেন্ট আসছে বা ব্রেস্ট ফিডিং এর পেশেন্ট আসছে, আমি কিভাবে তার সাইকোটিক ড্রাগগুলো দিব, কোনটা সেফ না, এসব কিন্তু আমাদের মাথায় আসে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় যে সাইকিয়াট্রিস্ট স্যারদের কাছে রেফার করি বা অনেকে ফোনে ওভার দ্য ফোন কথা বলার চেষ্টা করি। এটা কিছুই না, খুব সিম্পল, সেটা হচ্ছে ভ্যালপ্রোয়েট, লিথিয়াম কার্বামাজিপাইন, এগুলো দেওয়া যাবে না, অর্থাৎ মুড স্টেবিলাইজার আমরা দিতে পারবো না। এবং এর সাথে আমরা কিন্তু যে অ্যান্টিকোলিনার্জিক যেটা বললাম ট্রাইহেক্সিফিনাইডিল, এটাও কিন্তু দিতে পারবো না, আমরা শুধুমাত্র হ্যালোপেরিডল দিতে পারবো। তো হ্যালোপেরিডল যেহেতু একটা এক্সট্রাপিরামিডাল সিমটম করার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আমরা হ্যালোপেরিডল কিন্তু লো ডোজে দিব, অর্থাৎ 5 মিলিগ্রাম একবার, যে কোনো একবার। সাধারণত যেহেতু সিডেশন হয় রাতের বেলা যদি আমরা দেই তাহলে ইনশাল্লাহ এটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। ভয়ের কিছু নাই, আপনার নির্দ্বিধায় দিয়ে দিবেন যে প্রেগনেন্সি মানে যে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না এত বড় একটা অসুখ, এরকম কিন্তু কিছু না। অর্থাৎ প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং হ্যালোপেরিডল, প্রেগনেন্সি অথবা ব্রেস্ট ফিডিং হ্যালোপেরিডল, একটাই ডাক, আর কিছু না। আচ্ছা, তো এই মোটামুটি আমরা ট্রিটমেন্ট দিলাম। তো আমরা কিন্তু সব পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবো না বা কন্টিনিউ করতে পারবো না, বা সব পেশেন্ট আমাদের কাছে আসলে পুরোপুরি ইমপ্রুভ বা কিউরড হবে না। তো আমাদের কিন্তু কিছু পেশেন্টকে সাইকিয়াট্রিস্ট যারা স্পেশালিস্ট অর্থাৎ সাইকিয়াট্রিস্ট যারা, তাদের কাছে রেফার করতে হবে। কাদের কাদের আমরা রেফার করব? যদি ইনক্রিজ রিস্ক অফ সেলফ হার্ম অথবা আদার্স, পেশেন্ট যদি এত বেশি এলিভেটেড মুডে থাকে যে সে অন্যকে মারধর করছে, ভাঙচুর করছে বা নিজেকে আঘাত করছে, এই টাইপের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আমরা আর্জেন্ট এটা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করব। ইউজুয়ালি এসব পেশেন্টদের অনেক সময় হসপিটালাইজড করতে হয়। অথবা এরকম যদি হয় যে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন কিন্তু কোনো সিমটম মানে রেসপন্স করছে না, অথবা রেসপন্স করছে কিন্তু এটা খুব বেশি মানে স্যাটিসফ্যাক্টরি না, আপনি ট্রিটমেন্ট দিলেন বাট অল্প একটু কমে, কিন্তু পেশেন্ট পার্টিও খুশি না, আপনি নিজেও স্যাটিসফাইড না, তো সেক্ষেত্রে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে কিন্তু রেফার করবেন। অথবা আপনি ড্রাগগুলো দিলেন, তাকে কাউন্সিলিং করলেন, বললেন, তারপর দেখা যাচ্ছে তার অনেক বেশি সাইড ইফেক্ট হচ্ছে যেটা কিনা আপনি এক্সপ্লেন করতে পারছেন এবং ট্রিটমেন্ট দিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে হবে। এরকম যদি হয়, এটা খুব কমনলি হয় যে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু পেশেন্ট সেটা খাচ্ছে না বা নিয়ম মানছে না,
সেই ড্রাগগুলো নিচ্ছেন ওইভাবে, তাহলে কিন্তু আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে হবে এবং তিনি প্রয়োজনে হসপিটালে ভর্তি রেখে তার এই অ্যাডহেরেন্সটাকে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং এর সাথে যদি পেশেন্টের সাবস্টেন্স মিসইউজ এর হিস্ট্রি থাকে, অর্থাৎ সে যদি নেশা করে, গাঁজা ইয়াবা এসব যদি খাওয়ার তার হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আপনি নিজে ট্রিটমেন্ট না করে এটা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করাই ভালো। এবং আপনি যদি কনফিউজড হন, পেশেন্ট নিউ টু প্র্যাকটিস, মানে আপনি প্র্যাকটিস শুরু করেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আমি বুঝতেছি না, এটা হয়তো অন্যরকম হইতে পারে, আমার কনফিডেন্ট না, তাহলে কিন্তু আপনি এটা প্রথমেই সাইকিয়াট্রিস্ট স্যারের কাছে রেফার করতে পারেন। তো এই যে আমরা ট্রিটমেন্ট দিলাম, তাহলে ট্রিটমেন্ট আমরা কতদিন এই ট্রিটমেন্ট গুলো চালাবো, এটা আমাদের মনে রাখতে হবে কমপক্ষে 2 বছর, এবং পেশেন্টকে এবং পেশেন্ট পার্টিকে অবশ্যই এটা বলে দিতে হবে যে কমপক্ষে 2 বছর ওষুধ খেতেই হবে। ওনাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা জানি যে অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো সাধারণত 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মতো সময় লাগে এই কাজগুলো মোটামুটি ম্যাক্সিমাম লেভেলে যেতে। তারপরে কিন্তু আলটিমেটলি 1-2 মাসের মধ্যে অনেকেই ভালো হয়ে যায়, তখন কিন্তু তারা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু আবার রিকার করে। তো এই জন্য তাকে বলে দিতে হবে যে বাবা বা মা, আপনার কিন্তু এই সমস্যা, বা আপনার ছেলে মেয়ে বা ভাই বোনের এই সমস্যা, এটা কিন্তু কিছুদিন ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যেতে পারে। যদি ভালো হয়ে যায় তারপরে কিন্তু ওষুধ ছেড়ে দেওয়া যাবে না, এই ওষুধটা কন্টিনিউ করতে হবে কমপক্ষে 2 বছর। 2 বছর কন্টিনিউ করার পরে যদি তারা না হয়, সেক্ষেত্রে ওষুধ ছেড়ে দিতে পারেন। এবং আপনি এবং এই ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই ওষুধ কন্টিনিউ করবেন করবেন না এই সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ ডিসকন্টিনিউ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আমরা মোটামুটি বাইপোলার মুড ডিসঅর্ডার কি জিনিস এটা জানলাম, যে এলিভেটেড মুড এবং ডিপ্রেসড মুড, অথবা এলিভেটেড মুড এবং তার মাঝখানে নর্মাল এরকম থাকতে পারে। তো এই ম্যানিয়াক ফেজ গুলো কিভাবে প্রেজেন্ট করে এটা আমরা জানলাম। তার হচ্ছে অনেক এলিভেটেড মুড থাকবে, তার হচ্ছে এক্সপেন্সিভ, মানে সে অনেক বেশি খরচ করবে, তার সেলফ স্টিম অনেক বেশি থাকবে, সে অনেক মানে সিরিয়াস ডিসিশন সে হচ্ছে খুব প্রিপারেশন ছাড়াই নিয়ে নিবে, তার সেলফ স্টিম অনেক বেশি, সে অনেক দেখা যাচ্ছে যে অনেক সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে, বা সে অনেক সম্পদ একবারে অনেকজনকে দিয়ে দিচ্ছে। তো এইরকম কিন্তু সমস্যাগুলো থাকে। অথবা সে দেখা যাচ্ছে যে সে বাজারে গেল, বাজারে যে একবার তার চাল দরকার 2 কেজি, সে 10 কেজি কিনে নিয়ে আসতেছে, তার কনফিডেন্স অনেক বেশি, সে নিজেকে অনেক বড় কিছু মনে করছে। এই টাইপের সমস্যাগুলো সাধারণত ম্যানিয়াক নিয়ে ফেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আমরা তাহলে তারা কি করব, তাহলে হচ্ছে তার ড্রাগ হিস্ট্রি নিব, যে সে অ্যান্টি ডিপ্রেসেন্ট খাচ্ছে কিনা, বা এর আগে সে ডিপ্রেসিভ ফেজে ছিল কিনা, তার কিছু ইনভেস্টিগেশন করব, সিবিসি, এসজিপিটি, আরবিএস, তারপর HbA1c এবং ইসিজি। এবং এই ট্রিটমেন্ট কি দিব, ট্রিটমেন্ট হচ্ছে তাকে হচ্ছে একটা অ্যান্টিসাইকোটিক দিব, তাকে মুড স্টেবিলাইজার দিব, এবং যদি তার স্লিপ ডিস্টারবেন্স থাকে তাহলে তাকে একটা বেনজোডিয়াজিপাইন দিব, এবং অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে মোস্ট ইম্পর্টেন্টলি বারবার করে বলছি এটা অবশ্যই উইথড্র করতে হবে। এবং প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং এ আমরা অ্যান্টিসাইকোটিক সবগুলো দিতে পারবো না, অ্যান্টিকোলিনার্জিকও দিতে পারবো না, এবং আমরা শুধুমাত্র লো ডোজে হ্যালোপেরিডল দিতে পারবো। এবং পেশেন্টকে অবশ্যই বলে দিতে হবে যে 2 বছর মিনিমাম এই ওষুধ খেতে হবে। এই ইন জিস্ট এই কথাবার্তাগুলো আজকের। ধন্যবাদ সবাইকে।